ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন 10ই মার্চ। জনগণের কাছে কার্ড দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশনা তারেক রহমানের। নিউমুরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে আলোচনা। সিটি কর্পোরেশন নির্বাচন ধাপে ধাপে, জানালেন এলজিআরডি মন্ত্রী। আমলাদের চেয়ে ভালো কাজের প্রত্যাশা থেকেই রাজনীতিবিদদের প্রশাসক নিয়োগ। ফ্যাসিস্ট সরকারের সময় করা রাজনৈতিক হয়রানিমূলক আরও 1200 মামলা প্রত্যাহারের অনুমোদন। নতুন আইজিপি আলী হোসেন ফকির। অন্তর্বর্তী সরকারের সময় করা প্রতিরক্ষা চুক্তির দ্রুত বাস্তবায়ন চায় জাপান। খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবে সরকার। চট্টগ্রামে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ আরও 2 জনের মৃত্যু। সর্বাত্মক চিকিৎসার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু নিধনে কার্যকর ব্যবস্থা শুরু কাল থেকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী 10ই মার্চ দেশের 14টি উপজেলায় প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের স্বাবলম্বী করতে প্রতি কার্ডে দেওয়া হবে 2500 টাকা। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড চালুর জন্য গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সরকারের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড চালু নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন সহ সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত কিভাবে ফ্যামিলি কার্ড জনগণের কাছে পৌঁছানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে সভায়। আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশের বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদুল ফিতর। এবং এটা বাংলাদেশে একযোগে ওই দিন 14টি উপজেলার এটি কার্যক্রমটার সূচনা করা হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে এবং এই কার্যক্রম গ্র্যাজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। এর আগে চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় অংশ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সড়ক ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব, এরকম কথা ইন্টারিমের সময় বলা হয়েছিল। আমার মনে হয় যে কারেন্ট গভর্নমেন্টও সিমিলার একটা পজিশন হয়তো নিবে। এখনো আসলে এটা প্রথম দিনের মিটিংস, আমার মনে হয় যে এটা নিয়ে খুব কনক্লুশন ড্র করা উচিত হবে না। না, উনি আজকে আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক বাণীতে তিনি জানান, পিলখানায় সংগঠিত সেনা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। নাগরিক হিসেবে বিষয়টি সবার উপলব্ধিতে থাকা জরুরি বলে মনে করেন তিনি। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যে কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, পুনরায় সেই শপথে বলিয়ান হতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণের স্বার্থের বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো। এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে অপহরণের 1 ঘন্টার মধ্যে স্কুল ছাত্রকে উদ্ধার করল পুলিশ। ছেলে অপহরণ হওয়ার খবর শুনে সচিবালয়ের কর্মচারী বাবা কাঁদতে কাঁদতে ঢুকে পড়েছিলেন
প্রধানমন্ত্রীর দপ্তরে। সামনাসামনি পেয়েও যান প্রধানমন্ত্রীকে। খবরটা শুনেই ফোনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ছেলেটিকে উদ্ধারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর 1 ঘন্টার মধ্যেই খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করে পুলিশ। পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম ওই উদ্ধার অভিযানে যুক্ত ছিলেন। অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের 9ম শ্রেণীতে পড়ে। বেলা 2:30টার সময় স্কুল থেকে বের হওয়ার পর 4-5 জন তাকে আটকে জোরপুকুর এলাকায় 7তলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। এরপর তার বাবার নম্বর নিয়ে 50,000 টাকা চাঁদা চায়, নইলে মেরে ফেলার হুমকি দেয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী এই খবর শুনেই দ্রুত ব্যবস্থা নিতে ফোন করে পুলিশকে নির্দেশ দেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা সেটি সংসদে নির্ধারিত হবে। নতুন প্রশাসক হিসেবে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়ার ফলে নগরবাসী আগের চেয়ে ভালো সেবা পাবেন বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সহ 6 কর্পোরেশনের প্রশাসকরা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন হবে। তবে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা তা সিদ্ধান্ত হবে সংসদে। আর এখানে যেহেতু আপনার সরকারি কর্মকর্তার দায়িত্ব ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন। যে ধরনের চেয়ারে, এত গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন, তাদেরই দায়িত্ব পালন করা উচিত এবং তারাই জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের ভাবনাটা তারা বুঝবেন। নবনিযুক্ত প্রশাসকরা জানান, মশা নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও রাস্তাঘাট মেরামত সহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। আমরা অন্তত চেষ্টা করব যে জনগণের যে সমস্ত অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে, যেগুলো সমাধান করার সেগুলো আমাদের পর্যায়ে করব, যেগুলো আমাদের পর্যায়ে সম্ভব না সেগুলো সরকারের কাছে আমরা তুলে ধরব, যাতে সেগুলো দ্রুত সমাধান করা যায়। আমার প্রথম কাজটাই হবে মানুষকে স্বস্তিদায়ক যে কাজগুলো এখন রমজানের সময়, সুপেয় পানি, ট্রাফিক কনজেশন, রাস্তাঘাট মেরামত, এই সমস্ত প্রায়োরিটি দেওয়া। মূলত কাজ হচ্ছে সিটি কর্পোরেশনের নগরবাসীকে সুন্দর সার্ভিস দেওয়া এবং গত 18 মাসে যেটি সম্ভব হয় নাই, আসলে রাজনৈতিক নেতৃত্বই পারে জনগণের কাছাকাছি থেকেই জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করতে, এবং আমরা এই 6 জনই সেই দায়িত্ব পালন করব। দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি কর্পোরেশনে টার্গেট ঠিক করে জনগণের সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন প্রশাসকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে 22 ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক 1006টি মামলা প্রত্যাহারের তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 8 ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় জানিয়েছিল, জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামাত ইসলামী, হেফাজত ইসলাম ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে 23,865টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। ফলে প্রায় 5 লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেলেন। 5 আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে হাজারে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে। ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর মামলাবাজির মধ্য দিয়ে যদি কারো হয়রানি হয়, তো সেটা আইনের শাসন হলো না।
পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে মোহাম্মদ আলী হোসেন ফকিরকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। এর আগে মোহাম্মদ আলী হোসেন ফকির পুলিশের অতিরিক্ত আইজিপি এবং আর্ম পুলিশ ব্যাটালিয়নের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের 15তম ব্যাচের সদস্য। আওয়ামী লীগ শাসনামলে নতুন আইজিপিকে রাজনৈতিক কারণে প্রথমবার চাকরিচ্যুত করা হয়, পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অন্তর্বর্তী সরকারের আমলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। 2025 সালের 11 আগস্ট অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছিলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি একটি উদার নৈতিক রাজনৈতিক দল। তারা সবাইকে নিয়ে রাজনীতি করে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে নরসিংদী জেলার সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, বিএনপির অবস্থান খুবই স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করছে। বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী। তারা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশে গণতন্ত্র বারবার ফিরিয়ে এনেছে বিএনপি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। সেই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপি রক্ষা করবে। বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরো বলেছেন যে আমরা আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। আমরা 5ই আগস্ট 2024 সালে যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব। রাজনৈতিক দূরদর্শিতায় তারেক রহমানকে আগামীর কঠিন পথ পাড়ি দিতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে শিল্পকলা একাডেমিতে অবিসংবাদিত তারেক রহমান বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। গণতান্ত্রিক রাজনীতির জন্য তারেক রহমানের মতো নেতার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী আরও বলেছেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক চ্যালেঞ্জ এবং সত্য মিথ্যার জটিল পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তারেক রহমান। এই সময় বক্তব্যে সংসদীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, দেশে মৌলবাদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে গণতান্ত্রিক চর্চা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার পতনের দিকে তাকাই, তাহলে সেখানে আমরা দেখব যে মানবিক গুণাবলীর থাকা অথবা না থাকা কিভাবে একজন রাজনীতিবিদের চলাচলের গতিকে, পথ চলাকে কিভাবে প্রভাবিত করে। তারেক রহমান ইতিমধ্যে প্রমাণ করেছেন সেই ব্যক্তিগত মানবিক গুণাবলী আছে, যেই গুণাবলী দিয়ে তিনি এই ধরনের একটা পিচ্ছিল এবং একটা অগ্নিঝরা পথে পার করে এখানে এসেছেন এবং বাকি সময়টাও তার পিচ্ছিল থাকবে। এবং আমরা খুবই নিশ্চিত যে তিনি এই যে প্রবন্ধগুলির মধ্যে দিয়ে তার যে জার্নিটা দেখেছি, এই জার্নিটাই এখন তিনি রাষ্ট্রনায়ক হিসেবে, সরকার প্রধান হিসেবে বাকি পথটাও এই কারণেই তিনি সম্পন্ন করতে পারবেন। অন্তর্বর্তী সরকারের সময় হওয়া প্রতিরক্ষা চুক্তির দ্রুত বাস্তবায়ন চায় জাপান, বলেছেন দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচি। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, চুক্তিটি আগে খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেবে নতুন সরকার। দেখা হবে বাংলাদেশের স্বার্থ। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠকের পর এ তথ্য জানান তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান সার্কের মহাসচিব সহ মিশর, সিঙ্গাপুর, জাপান ও আরব আমিরাতের রাষ্ট্রদূতরা। বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি সাংবাদিকদের জানান, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী তার দেশ। বাংলাদেশের কর্মীদের ট্রেনিং, ভাষা শিক্ষা সহ সব ধরনের সহযোগিতা করার কথা বলেন তিনি। ইন্দো প্যাসিফিক প্রতিরক্ষা প্রযুক্তি স্থানান্তর সহ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আমরা দক্ষ জনশক্তি নিতে চাই। আশা করছি অন্তর্বর্তী সরকারের সময় সম্পাদিত প্রতিরক্ষা চুক্তির বাস্তবায়ন দ্রুত হবে।
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, জাপানের সাথে করা চুক্তিটিতে বাংলাদেশের স্বার্থ দেখবে নতুন সরকার। ডিফেন্স কর্পোরেশন সম্বন্ধে উনি জাস্ট একটা মেনশন করছেন চুক্তি হয়েছে। তো লেট আস সি দ্য নোটস অ্যান্ড দ্য নোট অফ অ্যাডভাইস ইন্টারিম গভর্নমেন্ট কী রেখে গেছে এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। এর আগে দুপুরে সার্কের বর্তমান অবস্থা জানাতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন সার্কের মহাসচিব গোলাম সারোয়ার। সার্ককে গতিশীল করতে নতুন সরকার উদ্যোগ নেবে বলে আশা করেন তিনি। এদিকে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামীকাল প্রথম প্রহরে ঢাকা ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের হালি শহরে ভবনে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ চিকিৎসাধীন আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনায় 3 জনের মৃত্যু হলো। দগ্ধ অন্য 6 জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ হয়েছে 4 জন। দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে চট্টগ্রামে শরীরের 80% পুড়ে যাওয়া সামির হোসেন সুমনের। এর আগে আজ সকালে মৃত্যু হয় 17 বছর বয়সী শাওনের। তার আগে গতকাল মারা যান শাওনের মা নূরজাহান আক্তার। এছাড়া শিপন এবং শাখওয়াত নামে 2 জনের শরীর 80% পুড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধ সবার অবস্থায় আশঙ্কাজনক। সোমবার চট্টগ্রামে একটি 6তলা ভবনের 3য় তলায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে দুর্ঘটনা ঘটে। এদিকে আজ সকালে দগ্ধদের দেখতে হাসপাতালে যান চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। প্রতিশ্রুতি দেন সর্বোচ্চ সেবা নিশ্চিতের। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা করছেন চিকিৎসকরা। সরকার প্রয়োজনীয় সব সহায়তা দেবে। চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে আহতদের দেখতে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়ে তিনি কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে ছিলেন। সিলিন্ডার ও গ্যাস লাইনের লিকেজ সমস্যা দূরীকরণে অবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে পদক্ষেপ নেবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। একই পরিবারের 9 জন অগ্নিদগ্ধের মধ্যে 3 জন মারা গেছে। 1 জন ভেন্টিলেশনে, অন্য 6 জনের স্বাভাবিক চিকিৎসা চলছে। গ্যাস লাইনের যে সিলিন্ডার সিস্টেম, যেটা গ্যাসটা সাপ্লাই দেওয়া হয় কুকিং এর জন্য, এটা একটা। আরেকটা যেটা কনসিল লাইনে গ্যাস দেওয়া হয়, 2টা লাইনে যে লিকেজ হয়, এটা আমরা 3 মন্ত্রণালয় আমরা অতি সত্বর বসতেছি। এটাকে কিভাবে টোটাল কন্ট্রোলে আনা যায় বা লিকেজ থাকলে কিভাবে দূর করা যায়, আমরা আর বিলম্ব না করে মানব সম্পদ রক্ষার স্বার্থে আমরা এটা অতি সত্বর একটা ব্যবস্থা নেব। আবহাওয়ার পরিবর্তনের কারণে রাজধানীতে হঠাৎ কিউলেক্স মশার মারাত্মক উপদ্রব। এছাড়া এডিস মশার প্রকোপে গত 2 মাসে 4 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রায় 1500 জন। অবস্থার দৃষ্টি সারা বছর মশক নিধন কর্মসূচি পরিচালনার তাগিদ গণস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রিপোর্ট করছেন মুবাশির আহমেদ। বছরের এই সময়টাতে মশার উপদ্রব অস্বাভাবিক নয়। সাধারণত শীতের শেষে ফেব্রুয়ারি থেকে মার্চে কিউলেক্স মশার দাপট বাড়ে। তবে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, গেল 1 মাসের ব্যবধানে রাজধানীতে মশা বেড়েছে প্রায় 40%। এতে এলাকা ভিত্তিক বেড়েছে মশার ঘনত্ব। গবেষণায় উঠে এসেছে, যেখানে জানুয়ারিতে প্রতি ঘন্টায় গড়ে 400 থেকে 600টি মশা কামড়াতে আসতো, ফেব্রুয়ারিতে তা বেড়ে 850টিতে দাঁড়িয়েছে। ড্রেন, নর্দমা ও জলাশয়গুলো নিয়মিত পরিষ্কার না করায় স্থির ও দূষিত পানি কিউলেক্স মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। গত বছরের চাইতে এই বছরে অনেক মশা। আমি একজন ডেঙ্গু আক্রান্ত আমি ছিলাম, আমার ডেঙ্গু জ্বর হয়েছিল। সন্ধ্যায়ও বসা যায় না, অথবা 4 দোকানে দিনের বেলা বসলেও মশা লাগে, মশায় কামড় দেয়। যদি সন্ধ্যার সময় মশারিটা নাই, ঘরের মশা থেকে ভিতরে চলে যায় এবং কি অনেক মশা হয়। সিটি কর্পোরেশন যারা আসে মাঝে সাঝে, এরা যে দোমার মতন ছাড়িয়ে দিয়ে যায়, অত মশার আর বেতন বেশি বাড়ে। এবছর শীত স্বাভাবিকের চেয়ে কম ছিল ও তুলনামূলক আগে বিদায় নিয়েছে। জানুয়ারিতে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল, যা মশার বংশবিস্তারে অনুকূল পরিবেশ তৈরি করেছে। আমরা যদি আমাদের শহর, নগর, জনপদকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, এই কিউলেক্স এবং এডিস মশা থেকে আমাদের মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। এবং এই অসম্ভব কাজটি কিন্তু আমাদের প্রতিবেশী ভারত, থাইল্যান্ড, এমনকি মিয়ানমারেও তারা অনেকখানি নিয়ন্ত্রণ করেছে। এই সমস্ত দেশে আমাদের মতো এই মশকবাহিত স্বাস্থ্য সমস্যা নেই।
এছাড়া কীটনাশক প্রয়োগের জন্য মশা ও মানুষের ওপর সমন্বিত গবেষণা পরিচালনা করার পরামর্শ দেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। কীটনাশকগুলো প্রয়োগ করা হচ্ছে সেটা কার্যকরী কিনা, হয়তো একটা কীটনাশক প্রতিরোধ সৃষ্টি হয়েছে ঢাকা শহরে, সেটা হয়তো বরিশালে প্রতিরোধ ক্ষমতা করেনি। কাজেই মানুষের ডেঙ্গু রোগের সার্ভেলেন্স, মশার সার্ভেলেন্স এবং কীটনাশকের যে রেজিস্ট্যান্স হচ্ছে সেটার সার্ভেলেন্সের তিনটা তথ্য আমাদের এক জায়গায় করা দরকার। এক জায়গায় একটা ড্যাশবোর্ডে যদি থাকে তাহলে যিনি কীটনাশক পাঠাবেন সিটি কর্পোরেশনের কীটতত্ত্ববিদ তিনি দেখে নেবেন যে এই কীটনাশকটা প্রতিরোধ ক্ষমতা হয়েছে কিনা। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সামনের মাসগুলোতে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামীকাল থেকে এডিস নিধনে কার্যকর ব্যবস্থা শুরু করা হবে। দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, করণীয় ঠিক করতে সমন্বয় সভার আয়োজন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেন, বিগত দিনে সিটি কর্পোরেশনের প্রশাসক না থাকায় ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়, যা বৃহস্পতিবার থেকে নগরীর মানুষ উপকার পেতে শুরু করবে। ডেঙ্গু নিয়ে সবার সচেতনতার উপর গুরুত্ব দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম এবং শফিকুল ইসলাম খান। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 প্রশাসক সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চান। পরে সাংবাদিকদের ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম জানান, মশক নিধন সহ নাগরিক সুবিধা বৃদ্ধির মধ্য দিয়ে মহানগরীকে বসবাসযোগ্য করা হবে। এর জন্য সিটি কর্পোরেশনের পাশাপাশি মহানগরবাসীকে এগিয়ে আসতে হবে। উভয়ে মিলে সমস্যার সমাধান করা হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করবেন তিনি। অব্যবস্থাপনা দূর করে উন্নয়নের দিকে জোর দেবেন। স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে এনসিপি প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, দেশের স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজনে জোটগতভাবেও হতে পারে। বিএনপি সরকার দলীয় তোষামতকারীদের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বলেও অভিযোগ করা হয় ব্রিফিংয়ে। স্থানীয় পর্যায়ে নির্বাচন এবং আমরা বিএনপি কর্তৃক দেখলাম যে সিটি কর্পোরেশন গুলোতে কিভাবে দলীয় তোষামতকারী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই ধরনের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতার অপব্যবহার করে সরকার গঠন করার সাথে সাথে শুরু করেছে। স্থানীয় পর্যায়ে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের এই প্রার্থীটা ঘোষণা করব। এখন পর্যন্ত তো সিদ্ধান্ত হচ্ছে আমরা এককভাবে এই লড়াইটার দিকে যাব। যদি শেষ সময় গিয়ে এরকম হয়, আমরা সবার সাথে বসে দলের যেটা বৃহৎ স্বার্থ থাকবে সেই স্বার্থকে আমাদের রেখে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিব। শেরপুর 3 আসনের নির্বাচন এবং বগুড়া 6 আসনের উপনির্বাচন আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে তথ্য জানিয়েছেন তিনি। সচিব বলেন, আগের নিয়মেই সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তফসিল অনুযায়ী 2রা মার্চ মনোনয়নপত্র দাখিল, 5ই মার্চ যাচাই বাছাই। তবে শেরপুর 3 আসনে গণভোট হচ্ছে না বলে জানিয়েছেন ইসি সচিব। বাছাই করবেন রিটার্নিং অফিসার 5ই মার্চ। আপিল দায়ের করতে পারবেন 6 থেকে 10ই মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে 11ই মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 14ই মার্চ। প্রতীক বরাদ্দ 15ই মার্চ। আর ভোট গ্রহণ 9ই এপ্রিল। জুলাই আকাঙ্ক্ষা বিবেচনায় রেখে দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার বিচার কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। নিজের প্রথম কার্যদিবসে ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে জানিয়ে তিনি বলেন, প্রসিকিউটররা দুর্নীতির সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব মামলা নতুন করে বিশ্লেষণ করার কথা জানান চিফ প্রসিকিউটর। মেজবা রহমানের রিপোর্ট।
2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করে পুনর্গঠিত হয় ট্রাইব্যুনাল। গত 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করার পর প্রথম চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। মঙ্গলবার প্রথম কার্য দিবসের সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন চিফ প্রসিকিউটর। গণমাধ্যমকে তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষা ধারণ করে ট্রাইব্যুনালের বিচার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে, তবে রাজনৈতিকভাবে কাউকে হয়রানি করা হবে না। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের এই কেসটি আমি পরিচালনা করি নাই এবং সেটা আমি দেখি নাই এখন পর্যন্ত। সেটা যদি দেখে কোনো অনিয়ম হয়ে থাকে এবং সেখানে যদি আইনগতভাবে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় থাকে আমরা নেব। আমরা অপরাধীকে টার্গেট করে আমরা ইনভেস্টিগেশন করব এবং বিচার করব। আমরা কোনো ইনোসেন্ট মানুষকে টার্গেট করে বা রাজনৈতিকভাবে হয়রানি করে ওইরকম টার্গেট করে আমাদের কোনো কার্যক্রম পরিচালিত আমাদের মাধ্যমে হবে না। সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী তামিমের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বলেন, কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তবে তাদের অভিযোগ সম্পর্কে সরাসরি কিছু বলেননি তিনি। আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে একটা কথা বলতে চাই, আমার দায়িত্ব পালনকালে এই ট্রাইব্যুনালে আমি আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি একটি ট্রাইব্যুনাল হিসেবে আন্তর্জাতিক মানের যে বিচার, সেই মানের একটি বিচার এখানে অনুষ্ঠিত হবে। এখানে বিচারের বাইরে অন্য কোনো আলোচনা আমরা প্রশ্রয় দেব না। সকালে ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সব সদস্যদের নিয়ে বৈঠক করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন নবনিযুক্ত এই চিফ প্রসিকিউটর। জেনারেল অফিস থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। মাদক বিরোধী অভিযানে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী এবং সাংবাদিককে মারধরের ঘটনায় পুলিশের 4 সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুদ্দিনের ওপর পুলিশি হামলার অভিযোগ এনে প্রতিবাদ এবং র্যালি করেছে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 1টার পর শাহবাগ থানা ঘেরাও করে ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এই সময় থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পাশাপাশি হামলায় জড়িতদের শাস্তি সহ বিভিন্ন দাবি জানিয়েছেন তারা। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের 29 ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দিনের উপর পুলিশ অন্যায়ভাবে হামলা চালায়। ডিসি মাসুদ সহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সহ কর্মসূচিতে শিক্ষার্থীরা 3 দফা দাবিও জানানো হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। এদিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম 1 আসনের সংসদ সদস্য নুরুল আমিন। স্থানীয়রা জানান, দুপুরে কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে সংসদ সদস্য নুরুল আমিনকে বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উপর উঠে দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়ি চালক মনি সহ আহত হন তিনি। স্থানীয় লোকজন দ্রুত তাদেরকে উদ্ধার করে বারৈয়ারহাটের কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে গাইবান্ধা সাদুল্লাপুর সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, মান্দুরার শাহানা ফিলিং স্টেশনের সামনে একটি অটোরিকশাকে চাপা দেয় কাভার্ড ভ্যান। এতে নিহত হন অটোরিকশার 2 যাত্রী। গুরুতর আহত 4 যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিদ গ্রামের বেলাল হোসেনের ছেলে আলামিন মিয়া এবং গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র। পবিত্র রমজানকে কেন্দ্র করে রাজধানীর সড়ক, ফুটপাত এবং মোড়ে মোড়ে গড়ে উঠেছে ইফতার সামগ্রীর অস্থায়ী বাজার। বিকেল হবার সঙ্গে সঙ্গে ব্যস্ত শহরের চেহারা পাল্টে যায়। বড় কড়াইয়ে তেল চুপচুপে বেগুনি, পেঁয়াজু আর আলুর চপ ভাজার শব্দ। পাশে সারি সারি ছোলা, জিলাপি, খেজুর এবং ফলের পসরা। অফিস পাড়া থেকে আবাসিক এলাকা প্রায় সর্বত্র দেখা যায় এমন দৃশ্য। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। রাজধানীর ব্যস্ত জনপদ ঢাকা, আর এই ঢাকারই এক পরিচিত আবাসিক এলাকা খিলগাঁও তালতলা।
রমজান মাস এলেই যেন রূপ নেয় এক ভিন্ন আমেজে। বিকেল গড়াতেই এখানে বসে জমজমাট ইফতার বাজার। প্রতিদিন দুপুরের পর থেকেই দোকানিরা সাজাতে শুরু করেন পসরা। সারি সারি দোকানে চোখে পড়ে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, হালিম, চিকেন ফ্রাই, জিলাপি আর নানা ধরনের শরবত। বিশেষ করে গরুর হালিম আর মচমচে বেগুনির চাহিদা সবচেয়ে বেশি বলে জানান বিক্রেতারা। এখানে আমাদের মূলত স্পেশাল হালিম আছে, বুঝছেন। এছাড়া আমাদের আরো কাবাব আছে, টেকনি কাবাব, চিকেন তান্দুরি, রেশমি, চিকেন বডি, বিভিন্ন আইটেম আছে আর কি। ইফতারি কাবাব আছে অনেক আইটেমেরই, কাবাব, বডি কাবাব, চিকেন লেগ, বেস্ট, তারপরে বিফ শিক, তারপর ভাজাপুরি, অনেক আইটেম, রোল আছে, চিকেন টিকা আছে। রোজার মাসে খিলগাঁও তালতলায় ইফতার বাজার হয়ে উঠেছে স্থানীয়দের মিলন মেলা। স্বাদ, ঐতিহ্য আর ব্যস্ততার সমন্বয়ে প্রতিদিনই এখানে তৈরি হচ্ছে ভিন্ন এক রমজানের গল্প। কেউ কেউ আবার দূর দূরান্ত থেকেও ইফতার নিতে আসেন এখানে। এলাকায় ইফতার মানুষদের সমাদৃত আর কি, বিভিন্ন প্রান্তের মানুষ এখানে ছুটে আসে ইফতার কেনার জন্য। সবসময় কেনা হয় না, মাঝে মাঝে কিনে, কিন্তু ভালোই পড়ে। আমি আসলে এখান থেকে জিলাপি কিনে নিয়েছি। এখানে আপনার হালিমও খুব ফেভারিট, আপনার ভালো। এখানের খাবার মানে আসলে অনেক ভালো, মানে যেটাই আমি সবসময় আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসি, এখানেই খাওয়া দাওয়া করি। আর ইফতারগুলো অসাধারণ। রমজান জুড়ে প্রতিদিনই দুপুর থেকে মাগরিব পর্যন্ত তালতলার দোকানগুলোতে রোজাদারদের পদচারণা থাকবে এমন আশা বিক্রেতাদের। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করেছে ওয়ালটন। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস.এম. শামসুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম এবং পরিচালক সাবিহা জারিন অরনা। প্রধান অতিথির বক্তব্যে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ওয়ালটনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি যারা 50টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে। ওয়ালটনের যাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিফলন। স্থানীয় উৎপাদনে একটি শক্তিশালী ভিত্তি থেকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমাগত বাজার সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। আগামী 9 মার্চ মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন এবং বার্ষিক সাধারণ সভা। আদালতে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও নির্বাচন মুখর ঐতিহ্যবাহী ক্লাবটিতে। 2021 সালের 6 মার্চে নির্বাচন হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবে। 2 বছরের জন্য গঠিত হয়েছিল পরিচালনা পরিষদ। এরপর 2023 সালে নির্বাচন হবার কথা থাকলেও আদালতের নির্দেশে তা হতে পারেনি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশনায় হচ্ছে এই নির্বাচন। 16 মার্চের মধ্যে নির্বাচন হবার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এর আগে 10 ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক করে তফসিল ঘোষণা করা হয়েছিল। মাহবুবুল আনামকে চেয়ারম্যান এবং লোকমান হোসেন ভূঁইয়াকে সদস্য সচিব করে গঠিত হয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার। 17 সদস্যের পরিচালনা পর্ষদে 16 জন পরিচালক এবং 1 জন সভাপতি নির্বাচিত হবেন 371 জনের ভোটে। এর মধ্যে 3 জন দাতা সদস্য এবং স্থায়ী সদস্য 368 জন। মঙ্গলবার শুরু হয়ে বুধবারেও মনোনয়নপত্র বিতরণ করা হবে। 1 মার্চ মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা। 3রা মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাই, আপত্তি এবং প্রত্যাহারের পর 4 মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। 9 মার্চ ভোট গ্রহণ হবে ঢাকা ক্লাবে। প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সম্পূর্ণ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে এই নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। সংবাদ শেষ করব আমরা ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন 10 মার্চ। জনগণের কাছে কার্ড দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশনা তারেক রহমানের। নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে আলোচনা। সিটি কর্পোরেশন নির্বাচন ধাপে ধাপে, জানালেন এলজিআরডি মন্ত্রী। আমলাদের চেয়ে ভালো কাজে প্রত্যাশা থেকে রাজনীতিবিদদের প্রশাসক নিয়োগ। ফ্যাসিস্ট সরকারের সময় করা রাজনৈতিক হয়রানিমূলক আরও 1200 মামলা প্রত্যাহারের অনুমোদন নতুন আইজিপি আলী হোসেন ফকির। অন্তর্বর্তী সরকারের সময় করা প্রতিরক্ষা চুক্তির দ্রুত বাস্তবায়ন চায় জাপান। খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবে সরকার। চট্টগ্রামে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ আরও 2 জনের মৃত্যু। সর্বাত্মক চিকিৎসার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। ডেঙ্গু নিধনে কার্যকর ব্যবস্থা শুরু কাল থেকে।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।